মুভির শুরুতেই অরবিট ন্যাশনাল পার্ক দেখানো হয়, একটা পুরনো আর রহস্যময় জঙ্গল। চারিদিকে কুচকুচে কালো চাদরে মোড়ানো নিস্তব্ধ অন্ধকার। দূরে কোনো এক ভয়ঙ্কর কিছুর অস্তিত্ব প্রকাশ করছে বনের সব পশু পাখি। জঙ্গলে আছে দুজন বিদেশি টুরিস্ট। তারা মূলত বাঘের সম্পর্কে রিসার্চ করতে এসেছে। তারা যখন খুব কাছ থেকে বাঘের ছবি তুলতে যায় তখন বাঘ হুঙ্কার দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, আর সেখানেই দুজন টুরিস্টের মৃত্যু হয়। এই ঘটনার 2 মাস পার হয়ে গেছে। আমরা ক্রিস থাপার নামের একটা ছেলেকে দেখতে পাই। ক্রিস ন্যাশনাল জিওগ্রাফির হয়ে কাজ করে। 2 মাস আগে হওয়া সেই টুরিস্টের মৃত্যু সম্পর্কে আর্টিকেল লিখছে ক্রিসের সাথে থাকে তার স্ত্রী রিয়া। আজ ন্যাশনাল জিওগ্রাফি থেকে কল এসেছে। তারা চায় ক্রিস সেই ভয়ঙ্কর বাঘ সম্পর্কে রিসার্চ করুক। জানা যায় গত 2 মাসে এমন অনেক টুরিস্ট আর ফরেস্ট গার্ড অজ্ঞাত কারণে মারা গেছে। গ্রামবাসীরা বলছে এই সবকিছু কোনো টাইগারের কাজ, যার কারণে ন্যাশনাল জিওগ্রাফি এখন ক্রিসকে আসল সত্য বের করার দায়িত্ব দিয়েছে। এবার ক্রিস আর রিয়া সিদ্ধান্ত নেয় তারা এই রহস্য উদ্ঘাটন করবে। তাই তারা পরদিনে বেরিয়ে পড়ে অরবিট পার্কের উদ্দেশ্যে। অন্যদিকে আমরা দেব আর তার গার্লফ্রেন্ড ইশিকাকে দেখতে পাই। তাদের সাথে রয়েছে তাদের বন্ধু সাজিদ আর বিশাল। এরা 4 জন ফার্ম হাউসে সময় কাটাতে যাচ্ছে। এখানে দেব গাড়ি চালাচ্ছে আর বাকি 3 জন কথা বলছে। দেব এতটাই খুশি ছিল যে সে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। হঠাৎই তার গাড়ির সামনে একটা কালো বিড়াল চলে আসে। দেব স্পিড সামলাতে না পেরে বিড়ালটাকে চাপা দিয়ে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বাইরে তাকিয়ে তারা কোনো বিড়ালকেই দেখতে পায় না। তাই তারা সেখান থেকে চলে যায়। তবে কিছু দূর যেতেই দেবের গাড়িটা নষ্ট হয়ে যায়। দেব চেক করার জন্য বাইরে বেরিয়ে দেখে গাড়ি থেকে টপ টপ করে রক্ত পড়ছে। ভালোভাবে চেক করলে বুঝতে পারে গাড়ির ইঞ্জিনে ওই কালো বিড়ালটা আটকে আছে। দেব টেনশনে পড়ে যায়। তারা এখন কিভাবে যাবে? তখনই গাড়ি নিয়ে বাগ্গা নামের একজন লোক আসেন। দেব বাগ্গাকে কিছু টাকা দিয়ে বলে তাদেরকে নিয়ে যেতে। তো টাকা দেখে বাগ্গাও রাজি হয়ে যায়। রাস্তায় বাগ্গা জানতে পারে সাজিদ পশু শিকার করতে খুব ভালোবাসে এবং তার কাছে একটা বন্দুকও আছে। এবার বাগ্গা সাজিদকে বলে পাশেই একটা বড় জঙ্গল আছে, যদি তারা চায় তাহলে বাগ্গা সবাইকে সেখানে নিয়ে যেতে পারে। সেই জঙ্গলে অনেক পশু পাখি আছে, সাজিদ সেখানে শিকার করতে পারবে। কিন্তু অকারণে এভাবে পশু পাখি মেরে ফেলাটা দেবের একদম পছন্দ না। কিন্তু সাজিদ জিদ ধরে বসে সে জঙ্গলে যাবেই। তখন রিয়া আর বিশাল দেবকে রাজি করায়। আর সাজিদও দেবকে কথা দেয় যে সে জঙ্গলে গিয়ে কোনো পশু পাখি শিকার করবে না, তারা শুধু জঙ্গলটা দেখতে যাবে। এবার সবাই মিলে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ করে ফরেস্ট অফিসার খান তাদের গাড়িটা চেকপোস্টে আটকে দেয়। অফিসার খান জানায় জঙ্গলটা এখন নিরাপদ নয়, তাই কেউ ভিতরে যেতে পারবে না। কিন্তু সবার মাথায় তো জঙ্গলে ঘোরার নেশা চেপে আছে। তাই তারা কিছু টাকা দিয়ে জঙ্গলের ভেতরে যাওয়ার পারমিশন নিয়ে নেয়। জঙ্গলের ভেতরে সুনসান নীরবতা, কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। শুধুমাত্র আছে পাখির কিচিরমিচির আর বন্য পশুর ডাক। সবাই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছে। হঠাৎই বাগ্গার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায়। গাড়িটা ছিল ক্রিসের। ক্রিস আর রিয়া অলরেডি এখানে চলে এসেছে। তবে গাড়ি নষ্ট হওয়ার কারণে তারা মাঝপথেই আটকে পড়েছে। দেব আর ইশিকা যখন জানতে পারে ক্রিসদের গাড়িটা খারাপ হয়ে গেছে তখন তারা বলে আমরা ওই জঙ্গল ঘুরে দেখার জন্য এসেছি, তোমরা চাইলে আমাদের সঙ্গে জয়েন হতে পারো। এখন ক্রিসদের গাড়িটা তো নষ্ট। এত ঘন জঙ্গলে সে যে কাউকে কল করে আসতে বলবে তারও কোনো অপশন নেই। তাই ক্রিস আর রিয়া দেবের টিমের সঙ্গে জয়েন হয়। ক্রিস তার ড্রাইভারকে বলে গাড়িটা ঠিক হয়ে গেলে সেটা যেন ফার্ম হাউসে নিয়ে চলে যায়। কিন্তু দেখা যায় তারা সবাই যখন চলে যাচ্ছিল তখন পেছন থেকে কিছু একটা ড্রাইভারের উপর আক্রমণ করে। ক্রিস কিছুটা আন্দাজ করতে পারে, তাই সে গাড়ি ঘুরিয়ে আবারও তার গাড়ির সামনে আসে। কিন্তু সেখানে ড্রাইভারকে কোথাও দেখতে পায় না। ক্রিসের মনে একটু সন্দেহ জাগলে বাকিরা বলে ড্রাইভার হয়তো পানি আনতে নিচে থাকা নদীতে গেছে, এতে চিন্তার কিছু নেই। এটা শুনে ক্রিসও আর বেশি ভাবে না। তো কিছুক্ষণের মধ্যেই তারা সবাই সেখান থেকে সোজা গেস্ট হাউসে চলে আসে। রাতে গেস্ট হাউসের টুরিস্ট গাইড পান্ডে বলে আগামীকাল সে সবাইকে টাইগার দেখাতে নিয়ে যাবে। ক্রিস এখানে পান্ডেকে জিজ্ঞেস করে 2 মাস আগের সেই টুরিস্ট হত্যার ঘটনা সম্পর্কে পান্ডে কিছু জানে কিনা। পান্ডে তখন একটু রাগ দেখিয়ে বলে ওই টুরিস্টদের সাথে তো এমনটাই হওয়ার দরকার ছিল। তারা জঙ্গলকে নিজের বাড়ির বাগান মনে করেছিল, যেখানে ইচ্ছে চলে যাচ্ছিল। বলা নেই ক নেই তারা টাইগারের এলাকায় ঢুকে পড়েছে। তো টাইগার তো তাদেরকে আক্রমণ করবেই। ওই টুরিস্টরা নিজেদের দোষের কারণেই মারা গেছে, এখানে বনের পশুদের কোনো দোষ নেই। এবার ক্রিস গত 2 মাস ধরে চলা হত্যাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলে গার্ড কিছুটা এড়িয়ে যায়। সে বলে এটা তো জঙ্গল, এখানে যে কোনো কিছুই হতে পারে। এবার ক্রিস ওই গার্ড পান্ডেকে কিছু টাকা দিয়ে তাদেরকে রুট নাম্বার 5-এ নিয়ে যেতে বলে, যেখানে ওই টুরিস্টরা খুন হয়েছে। তো টুরিস্ট গার্ড পান্ডেও তখন সেই টাকার লোভে সবাইকে রুট নাম্বার 5-এ নিয়ে যেতে রাজি হয়। এবার সবাই যার যার মতো করে ঘুমোতে চলে যায়। রাতে ক্রিস খেয়াল করে দেব লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে। ক্রিসের কিছুটা অবাক লাগে, কারণ দেবকে সে যতবার সিগারেট অফার করেছে ততবারই দেব বলেছে সে সিগারেট খায় না। এখন আবার সবার আড়ালে গিয়ে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে। যাই হোক,
কিছুক্ষণ পর দেখা যায় পান্ডের ওপর কেউ একজন হামলা করেছে। অন্ধকারের মধ্যে কেউ তাকে টেনে জঙ্গলের ভেতর নিয়ে যাচ্ছে। পরদিন সকাল হতেই ফরেস্ট অফিসার বাসির খান জঙ্গলে আসে। তারা পান্ডেকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। চিল আর শকুন মিলে লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পান্ডের ঘাড়ে আঘাত করা হয়েছে। এখন পর্যন্ত এই জঙ্গলে যতজনের লাশ পাওয়া গেছে সবাইকে ঠিক একইভাবে মারা হয়েছে। অফিসারদের ধারণা এই খুনটাও নিশ্চয়ই টাইগারই করেছে। তবে সেই টাইগার মানুষদেরকে মেরে তাদেরকে না খেয়ে এভাবে ফেলে রেখে কেন চলে যাচ্ছে এটাই কেউ বুঝতে পারছে না। এদিকে সকালে পান্ডের মৃত্যুর খবর জানতে পেরে দেব আর ক্রিস আসে ফরেস্ট অফিসার বাসির খানের সঙ্গে কথা বলতে। অফিসার জানায় যদিও এটা টাইগার করেছে কিন্তু তারা কোনো প্রমাণ পায়নি। সাধারণত টাইগার এভাবে মানুষের উপর হামলা করে না। কোনো টাইগার যদি অনেক বৃদ্ধ হয়ে যায় এবং আবহাওয়া পরিস্থিতির কারণে শিকার করতে না পারে তখনই সে মানুষের উপর হামলা করে তার খিদে মেটানোর জন্য। কিন্তু এখানে তো বিষয়টা পুরোটাই ভিন্ন। মানুষকে শিকার করছে ঠিকই কিন্তু খাচ্ছে না। তো ফরেস্ট অফিসার বাসির তখন দেব আর ক্রিসকে বলে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে, না হলে তাদেরও মৃত্যু হতে পারে। টাইগার এখন অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। এখন তো গেস্ট হাউস পর্যন্তও চলে এসেছে, তাই ক্রিসদেরও যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। কিন্তু দেখা যায় ক্রিস আর দেব ফরেস্ট অফিসারের কথাকে সিরিয়াসলি নেয় না, বরং তারা সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে ইশিকা, রিয়া আর বিশাল অপেক্ষা করছিল। ইশিকা জানায় সকাল থেকে সাজিদকে কোথাও খুঁজে পাচ্ছে না তারা। এটা শুনে দেব বুঝে যায় সাজিদ নিশ্চয়ই পশু শিকার করতে বেরিয়েছে। অন্যদিকে আমরা সাজিদকে দেখতে পাই যে কিনা জঙ্গলে শিকার খুঁজছে। একে তো জঙ্গলের এই পরিস্থিতি, তার উপর আবার সকালে পান্ডের লাশ পাওয়া গেছে, তাই সাজিদেরও একটু ভয় ভয় করছিল। তাও শিকার করার জন্য সে গাড়ি থেকে বন্দুক নিয়ে নিচে নেমে আসে। সে সামনে একটা খরগোশকে দেখতে পায়। সে ওই খরগোশটাকে পিছু করতে করতে জঙ্গলের অনেকটা ভেতরে চলে আসে। চারপাশের পরিবেশ ধীরে ধীরে পাল্টে যায়। নিস্তব্ধ কালো ওই জঙ্গলটা যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। সাজিদও এটা বুঝতে পারেনি যে একা জঙ্গলে শিকার করতে এসে সে এইভাবে হারিয়ে যাবে। হঠাৎই খরগোশকে ফলো করতে করতে পাথরের সঙ্গে ধাক্কা লেগে তার হাতের বন্দুকটা ছিটকে পড়ে যায়, আর সেও গড়িয়ে নিচে গিয়ে পড়ে। এরপর সে যখন বন্দুকটা ওঠাতে যায় তখন সে দেখতে পায় পানিতে একটা মৃত খরগোশ ভাসছে। এটা সেই খরগোশ যাকে সে এতক্ষণ ফলো করছিল। হঠাৎ খরগোশটাকে মরতে দেখে সাজিদ অনেক ভয় পেয়ে যায়। এদিকে সবাই মিলে বাগ্গাকে নিয়ে সাজিদকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা জঙ্গলের দিকে এগিয়ে যায়। হঠাৎ বাগ্গার গাড়ি একটা পাথরের সঙ্গে ধাক্কা লেগে গর্তে পড়ে যায়, যার কারণে দেব আর ক্রিস গাড়ি থেকে নেমে গাড়ি ধাক্কা দিয়ে উঠানোর চেষ্টা করে। তবে দেব আর ক্রিসকে সবাই বরাবরের মতো গাড়িতে ফিরে আসার জন্য বলছিল, কারণ এই জঙ্গলের প্রথম রুলস হচ্ছে কোনো পরিস্থিতিতে গাড়ি থেকে নামা যাবে না। সবাই তাদেরকে বারবার উঠে আসার জন্য বলছিল। তখনই কিছু একটার আওয়াজ শোনা যায়। মনে হচ্ছে কোনো জন্তু তাদের দিকে এগিয়ে আসছে। সবাই তো ভীষণ ভয় পেয়ে যায়। চারিদিকে ঝোপঝাড় হওয়ায় কিছু দেখাও যাচ্ছিল না, কিন্তু সবাই বুঝতে পারে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। ভাগ্যবশত শেষ মুহূর্তে গাড়ি গর্ত থেকে উঠে আসে আর সবাই মিলে গাড়িতে উঠে সেখান থেকে চলে আসে। কিন্তু বিপদ যেন কোনোভাবেই পেছন ছাড়ছে না। কিছু দূর যেতেই বাগ্গার গাড়ি আবারও পাথরের সঙ্গে ধাক্কা খায়। এবারও ক্রিস আর দেব বাইরে বেরিয়ে আসে বাইরের পরিবেশটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। হঠাৎই তাদের চোখ একেবারে স্থির হয়ে যায়। ঝোপঝাড়ের ভেতর থেকে একটা টাইগার দৌড়ে আসছে। দেব আর ক্রিস সেখানেই দাঁড়িয়ে যায়। টাইগার ধীরে ধীরে একদম তাদের সামনে এসে দাঁড়িয়ে হুঙ্কার দিতে শুরু করে। সেখানে ক্রিস যদিও স্থির হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু দেব তার পা থেকে বন্দুক বের করার চেষ্টা করছিল, যার কারণে দেব হোঁচট খেয়ে পড়ে যায় আর টাইগার তার দিকে আরো এগিয়ে আসে। দেব ভয়ে তার বন্দুকটা বের করে ফায়ার করে। সাথে সাথে টাইগারের হুঙ্কারও বেড়ে যায়। আর এই টাইগারের আওয়াজ শুনে ঝোপঝাড় থেকে আরো দুটো টাইগার বেরিয়ে আসে। দুটো টাইগার ক্রিস আর দেবকে ঘিরে ধরেছে, আর একটা টাইগার গাড়ির কাছে গিয়ে অন্যদেরকে ধরার চেষ্টা করছে। দেব এতে এত ভয় পেয়ে যায় যে সে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। তখনই একটা লোক তাদের সামনে চলে আসে। লোকটার হাতে ছিল একটা অদ্ভুত ধরনের লাঠি। লোকটাকে দেখে টাইগারগুলো শান্ত হয়ে যায়, এমনকি তারা সেখান থেকে আবারও জঙ্গলের দিকে চলে যায়। লোকটা জানায় তার নাম কালী প্রতাপ সিং। কালী এই জঙ্গলেই থাকে। সে কিছুটা রাগান্বিত হয়ে দেবের কাছে এসে বন্দুক চায়। দেব তখন বলে বন্দুকটা তো তার, সে এটা দেবে না। এটা শুনে কালী এবার বলে, বন্দুক তোমার হলেও এই জঙ্গলটা আমার, আর তুমি এখানকার নিয়ম ভঙ্গ করেছ। প্রথমত এই জঙ্গলে আওয়াজ করা নিষেধ, তার উপর বিনা গাইডে তোমরা এখানে গাড়ি থেকে নেমেছ। আমি এসব টুরিস্টদেরকে ঘৃণা করি যারা নিয়ম মেনে চলে না। কিছু মানুষ তো শিকার করতে আসে আর নিজেই শিকার হয়ে যায়, আর তখন দোষ হয় পশু পাখির। চলে যাও এখান থেকে, না হলে তোমরাও মারা পড়বে। এবার ক্রিস কালীকে জিজ্ঞেস করে, আপনি কোথায় থাকেন, আর এই টাইগারগুলো আপনাকে দেখে চলে গেল কেন? কালী বলে, এই জঙ্গলটা আমার, আমি এই জঙ্গলেই থাকি, ওরা আমার কোনো ক্ষতি করবে না। তো এবার সবাই কালীর সঙ্গে আর কোনো কথা বলে না। কালীর কথায় কিংবা টাইগারের ভয়ে তো তারা আর বসে থাকতে পারে না।
সাজিদকে যত দ্রুত সম্ভব তাদেরকে খুঁজে বের করতে হবে, তাই তারা অন্য রাস্তা দিয়ে জঙ্গলে চলে আসে। গত ভিডিওতে যারা কমেন্ট করেছে তারা হলো আফিয়া আঞ্জুম আপু, সাদিয়া আক্তার আপু এবং এমডি মোশাররফ ভাই সহ আরো অনেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দিন। এরপর সবাই মিলে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে যায় সাজিদকে খুঁজতে। কিছু দূর যাওয়ার পর তারা সাজিদকে দেখতেও পায়। সাজিদ সেখানে বসে আছে। ক্রিশ গিয়ে সাজিদের গায়ে হাত দেয়, আর সাথে সাথে সাজিদের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীরে তার মাথাটা ছিল না। মাথা ছাড়া শরীরটা দেখে বাকিরা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। ক্রিশ তখন ভাবে, তাহলে কি তার ধারণাই ঠিক? এই সমস্ত কিছুর পেছনে কোনো জন্তু বা বন্য প্রাণী নয়, বরং অন্য কিছু রয়েছে যেটা কিনা মানুষদেরকে মারছে। তো কিছুক্ষণের মধ্যেই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। জঙ্গলের এই অবস্থা, তার উপর ভারী বৃষ্টিপাতের কারণে জঙ্গলের বাইরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হতে চলেছে। তাই সেখানে থাকা সবাই নিজ নিজ শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় অফিসার বাসির খান দেব আর কৃষকে চলে যেতে বলে। দেব তখন বলে, আমরা এখান থেকে চলে গেলে আমার বন্ধু যে মারা গেল তার কি হবে? বাসির খান বলে, কোনো লাভ হবে না। এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছে। এই কেসের কোনো কিছুই পাওয়া যাবে না। তাই সাজিদের কথা না ভেবে সময় থাকতে তোমরা ফিরে যাও, তা না হলে দেখা যাবে তোমরাও আর বেঁচে ফিরতে পারবে না। এবার বাসিরের কথা শুনে দেব বাড়ি ফিরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় সে আর এখানে থাকবে না। সাজিদের মৃত্যুতে বিশাল আর ঈশিকাও অনেক ভেঙে পড়েছিল। দেব তাদেরকে বুঝিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তবে এখানে ক্রিশ দেবকে সন্দেহ করছে। ক্রিশের ধারণা দেবই হয়তো সাজিদ, পান্ডে আর ওই ড্রাইভারকে মেরেছে। এই নিয়ে ক্রিশ আর দেবের মধ্যে ঝগড়া শুরু হয়। দেব বলে সে কাউকে মারেনি, সে কেন শুধু শুধু কাউকে মারতে যাবে? তাছাড়া সাজিদ তো তার অনেক ভালো বন্ধু ছিল। কিন্তু ক্রিশ দেবের কথায় বিশ্বাস করে না। সে বারবার একটাই কথা বলে, এই খুন কোনো পশু করেনি, এটা অন্য কেউ করেছে। আর তাই সবাই সেখান থেকে যাওয়ার জন্য রাজি হলেও ক্রিশ বলে আসল খুনিকে খুঁজে না পাওয়া পর্যন্ত সে এখান থেকে কোথাও যাবে না। তখন রিয়া কোনোভাবে ক্রিশকে বুঝিয়ে ফিরে যাওয়ার জন্য রাজি করায়। কিছুক্ষণের মধ্যেই সবাই গাড়িতে উঠে বসে। তখনই হঠাৎ সাজিদ বিশালকে ডাক দেয়। সাজিদের আওয়াজ শুনে বিশাল গাড়ি থেকে নেমে যেতে চায়। তখন দেব আর ঈশিতা তাকে আটকায়, কারণ সাজিদ তো মারা গেছে। এটা শুধুমাত্র বিশালের হ্যালুসিনেশন। বিশাল তার কাছের বন্ধুকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছে, তাই হয়তো সে সাজিদকে দেখতে পাচ্ছে। তো সবাই শহরে ফেরার রাস্তার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু সমস্যা হলো প্রচন্ড বৃষ্টির কারণে ওই রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এবার কি করবে তারা? অন্য কোনো রাস্তাও তাদের জানা নেই। সবাই এটা নিয়ে কথা বলছিল, তখনই সেখানে আবারও এন্ট্রি হয় কালীর। কালীর কথা এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কালী জানে সাজিদ মারা গেছে। কালী বলে, শহরে যাওয়ার অন্য দুটো রাস্তাও বন্ধ হয়ে গেছে, তবে সে একটা শর্টকাট রাস্তার ব্যাপারে জানে, যেটাতে বিপদ ওত পেতে রয়েছে, কিন্তু সেই রাস্তায় তারা খুব দ্রুত শহরে পৌঁছতে পারবে। কালী রাস্তাটা তাদেরকে দেখিয়ে দিতে চাইলেও সেই রাস্তায় তাদেরকে যেতে নিষেধ করে। তখন ক্রিশ তাকে কিছু টাকা দিয়ে সেই শর্টকাট রাস্তায় নিয়ে যেতে বলে। তখন কালী বলে সে টাকার জন্য কিছু করছে না, সেই রাস্তা সত্যি সত্যি খুব ভয়ঙ্কর। এবার ক্রিশ আরো কিছু টাকা বাড়িয়ে দেয়। তখন কালী আর কোনো কথা বলে না, সে গাড়ি নিয়ে যায় সেই রাস্তার দিকে। কিন্তু বিপদ তো তাদের পেছনে পড়েই আছে। কিছু দূর যেতেই ব্রেক ফেল হয়ে গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খায়। এই অ্যাক্সিডেন্টে একটুর জন্য কালী বেঁচে যায়। একটা কাঠ একদম তার পেট বরাবর এসে থেমে গেছে। একটু হলেই সেই কাঠটা তার পেটে ঢুকে যেত। যাই হোক, বাধা বিপদ পেরিয়ে কালী সবাইকে নিয়ে একটা নদীর সামনে আসে। কালী জানায় গাড়িটা ঠিক হওয়ার আগ পর্যন্ত তারা এই নদীর কাছেই থাকবে। বিশাল তখন ভয়ে ভয়ে কালীকে জিজ্ঞেস করে, এখানে আর কোনো বিপদ হবে না তো? কালী এর কোনো উত্তর না দিয়ে অদ্ভুতভাবে বিশালের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে বিশাল সেখান থেকে চলে যায়। এরপর সবাই নদীর পাশে আগুন জ্বালিয়ে বসে পড়ে। এখানে ক্রিশ কালীকে বলে, কালী, আমি কিছু একটা জানতে চাই, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। আচ্ছা, যেভাবে সাজিদ আর পান্ডের মৃত্যু হয়েছে, এটা দেখে কি তোমার মনে হয় এটা স্বাভাবিক? সত্যি কি টাইগার ওদের উপর আক্রমণ করেছে? কালী বলে, আমি তো আগেই বলেছি এটা কোনো জীবজন্তুর কাজ নয়। যদিও আপনারা শহরের মানুষ, আপনারা এইসব কথায় বিশ্বাস করবেন না। তখন ক্রিশ বলে, তুমি বলো, আমি শুরু থেকে সবটা জানতে চাই। এবার কালী বলতে শুরু করে, 2 মাস আগের ঘটনা। দুজন ট্যুরিস্ট টাইগারের ছবি তুলতে গিয়ে মারা যায়। তাদের সাথে একজন গাইডও ছিল। লোকমুখে শোনা যায় যে ওই গাইড একটা সাইকো। ওই গাইড জঙ্গলটাকে নিজের মনে করত। কিছু মানুষ আছে যারা অকারণে জঙ্গলের পশু পাখি শিকার করতে আসে, যার কারণে দিন দিন পশু পাখির সংখ্যা কমতে শুরু করেছে। এটা ট্যুরিস্ট গাইডের একদমই পছন্দ ছিল না। তাই সে সব ট্যুরিস্টদেরকে নিজেই টাইগারের কাছে নিয়ে যেত, আর মানুষ দেখে টাইগাররা তাদের উপর আক্রমণ করে দিত। সেই ট্যুরিস্ট গাইডের পাগলামির কারণে অনেক মানুষ মারা যায়। চারিদিকে যখন এই খবরটা ছড়িয়ে পড়ে, তখন গ্রামবাসীরা সেই ট্যুরিস্ট গাইডকে মেরে টাইগারের সামনে নিয়ে আসে।
টাইগারের কবলে পড়ে সেই ট্যুরিস্ট গাইড নিজেই মারা যায়। এরপর থেকে গ্রামবাসীরা বলে সেই ট্যুরিস্ট গাইড এখনো এই জঙ্গলে ঘুরে বেড়ায়, আর যারা এখানে নিয়ম ভঙ্গ করে তাদেরকে মেরে ফেলে। কালের এই কাহিনী কৃষ মন দিয়ে শুনলেও দেব এটা একটুও বিশ্বাস করছিল না। সে কালীকে বলে, এইসব বলা বন্ধ করো, তোমার কথায় সবাই ভয় পাচ্ছে। তো কালী এই ব্যাপারে আর কোনোই কথা বলে না। পরপর এতগুলো ঘটনায় ইশিকা সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেছে। সে দেবের হাত জড়িয়ে ধরে সেখানেই ঘুমিয়ে পড়ে। যখন ইশিকার ঘুম ভাঙে তখন গভীর রাত, সে এখনো দেবের হাত জড়িয়ে ধরে আছে। ইশিকা যখন দেবের হাতটা ধরে সামনে নিয়ে আসতে যায় তখন সে দেখে কাটা একটা হাত তার গলা জড়িয়ে আছে। এটা দেখে ইশিকা চিৎকার দিয়ে হাতটা ফেলে দেয়। এরপর সে চারিদিকে কৃষ, দেব, রিয়া, বিশাল সবাইকে খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে কাউকেই সে দেখতে পায় না। এতে ইশিকা আরো বেশি ভয় পেয়ে যায়। হঠাৎ ইশিকার চোখ পড়ে নদীর দিকে। নদীতে দেবের লাশ ভাসছে। এটা দেখে ইশিকা চিৎকার দিয়ে ওঠে। আসলে এতক্ষণ ইশিকা স্বপ্ন দেখছিল। লাগাতার চোখের সামনে হওয়া খুন আর চারিদিকের ঘটনার জন্য ইশিকা এই দুঃস্বপ্ন দেখেছে। এদিকে কৃষ আবার বাগ্গাকে খুঁজে পাচ্ছে না। কিছুটা দূরেই পড়ে আছে বাগ্গার লকেট। এটা দেখে বিশাল তো অনেক ভয় পেয়ে যায়। বাগ্গাও নিশ্চয়ই মারা গেছে, একে একে সবাই মরবে, ও কাউকে বাঁচতে দেবে না। তখন কালী বলে, এখন আমাদের বাগ্গাকে না খুঁজে সামনে এগিয়ে যাওয়া উচিত। সামনে একটা পুরাতন গেস্ট হাউস আছে, সেখান থেকে শহর বেশি দূরে নয়। অন্ধকার হওয়ার আগে যদি সেই গেস্ট হাউসে না পৌঁছাতে পারি তাহলে অনেক বড় বিপদ হতে পারে। তখনই বিশাল গাড়িতে গিয়ে বসে পড়ে। বিশাল খুব ভয় পেয়ে গেছে। সে বলে, আমি একাই গাড়ি চালাবো, তোমাদের যেতে হলে তোমরা আলাদা এসো, আমি ওই পারে চলে যাচ্ছি, আমি কারোর সঙ্গে মরতে চাই না। কৃষ আর দেব বারবার বিশালকে বলে সেখানে এমন না করতে। বাগ্গা হয়তো এক্ষুনি ফিরে আসবে, আর বাগ্গা এলে তারা একসঙ্গে সবাই যাবে। কিন্তু বিশাল এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে কারো কথাই শুনছিল না। তো সবাই আর কোনো উপায় না পেয়ে বিশালের সঙ্গে গাড়িতে উঠে বসে। দেব বারবার বিশালকে বলে সে যেন সাইডে বসে, সামনে ভাঙা, যে কোনো মুহূর্তে কোনো বিপদ হতে পারে, তাই দেবের জন্যই গাড়ি চালানো ঠিক হবে। কিন্তু বিশাল জেদ ধরে বসে যে সে কোনোভাবেই ড্রাইভিং সিট থেকে উঠবে না, তাই কেউ আর কিছুই বলে না। আস্তে আস্তে কাঠের ব্রিজ দিয়ে তারা এগোতে থাকে। একে তো বিশাল ভালোভাবে গাড়ি চালাতে পারে না, তার উপর আবার এতটাই সে ভয় পেয়ে গিয়েছে যে তার হাত পা কাঁপছে, যার কারণে কিছুটা সামনে যেতেই ব্রিজটা ভেঙে যায়। সবাই কোনোভাবে গাড়ি থেকে বেরিয়ে আসলেও বিশাল বেরিয়ে আসতে পারে না। সে উল্টো সবাইকে বলতে থাকে যে তারা যেন গাড়ি থেকে না বের হয়, সে গাড়ি নিয়েই ওপরে যাবে। দেব হাজারবার বলার পরেও বিশাল গাড়ি থেকে বের হয় না। এদিকে গাড়ির পেট্রোল নিচের দিকে গড়িয়ে পড়ছে, যে কোনো সময় বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। তখনই আবার বিশালের হাতে থাকা সিগারেটটা নিচে পড়ে যায়, আর সেটা পেট্রোলের ওপর পড়তেই গাড়িটাতে আগুন লেগে যায়। এতে করে বিশালের গাড়িটা গিয়ে পড়ে নদীতে। সবাই ভাবে বিশাল হয়তো মারা গেছে। তখনই হঠাৎ বিশাল পানি থেকে উঠে আসে। দেব বিশালকে দেখে বলে তাড়াতাড়ি পাড়ে চলে আসতে, কিন্তু বিশাল সামনের দৃশ্য দেখে একেবারে হতবাক হয়ে যায়। সে তার চোখের সামনে সাজি, ড্রাইভার, পান্ডে সহ যতজন মারা গেছে সবাইকে দেখতে পাচ্ছিল, যার কারণে সে চাইলেও আর সামনে এগোতে পারছিল না। বিশালের মনে হচ্ছে সেও হয়তো মারা গেছে। তখনই হঠাৎ করে তার কানে দেবের চিৎকার ভেসে আসে। দেব চিৎকার করে বলছে, বিশাল চলে আয়। এবার বিশাল বুঝতে পারে যে সে এখনো জীবিত, তাই সে তাড়াতাড়ি নদী থেকে দেবের কাছে এগিয়ে যাচ্ছে। তখনই গাড়িটা ব্লাস্ট হয় আর গাড়ির দরজা বিশালের দিকে ছুটে যায়। আর তারপর এক ঝটকায় সব শেষ। দরজা গিয়ে এত জোরে বিশালের মাথায় লাগে যে শরীর থেকে তার মাথাটাই আলাদা হয়ে যায়। মুহূর্তের মধ্যেই বিশাল পানিতে ঢলে পড়ে। বিশালের এই মৃত্যুতে দেব আর ইশিকা যেন পাথর হয়ে যায়। একে একে তাদের দুজন বন্ধু মারা গেছে। চোখের সামনে বিশালের মৃত্যু দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তাদের। এরপর তারা আবারও চলতে শুরু করে। এখন কারো মনে কোনো আনন্দ নেই, আছে শুধু মানুষকে হারানোর যন্ত্রণা। এখন তাদেরকে বাঁচতে হলে এগিয়ে যেতে হবে। জঙ্গলের ভেতরে কৃষ, ইশিকা, দেব, রিয়া আর কালী হেঁটে যাচ্ছে। সবার মনে রয়েছে মৃত্যুর ভয়। হঠাৎ কালী বলে ওঠে, জানো, কিছুদিন আগে একটা কাপল জঙ্গলে এসেছিল। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তারা হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেলে পরদিন সকালে ছেলেটার কাটা হাত আর মেয়েটার কাটা মাথা পাওয়া যায়। কালীর এই কথা শুনে ইশিকা আর রিয়া আরো ভয় পেয়ে যায়। তবুও তারা হেঁটে যাচ্ছে। কিছু দূর হাঁটার পর রিয়া অনেক ক্লান্ত হয়ে যায়, তাই সে সবার থেকে পেছনে একটা জলাশয়ের পাশে বসে বিশ্রাম নিতে শুরু করে। হঠাৎই ওপর থেকে একটা লাশ এসে রিয়ার পাশে পড়ে সেটা পানির নিচে তলিয়ে যায়। রিয়া এটা দেখে চিৎকার করে কৃষকে ডাকে। তার চিৎকার শুনে কৃষের পাশাপাশি বাকিরাও সেখানে দৌড়ে আসে। রিয়া এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তার কথা বলার শক্তিটাও সে হারিয়ে ফেলেছে। সে শুধু কান্না করতে থাকে। কৃষ রিয়াকে শান্ত করে। এরপর রিয়া যখন কৃষকে সবটা বলে তখন কৃষ চারপাশে কোনো লাশ দেখতে পায় না, তাই সবাই ভাবে রিয়া হয়তো হ্যালুসিনেট করছে। চারিদিকে এত মৃত্যু দেখে সে অনেক ভয় পেয়ে গেছে, তাই এমনটা হচ্ছে।
ক্রিস রিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা আরো কিছুক্ষণ হাঁটতেই বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। সেই অন্ধকারের মধ্যেও সবাই হেঁটেই চলেছে। সেখানে বাকি সবাই ভয় পেলেও কালীর মুখে কেমন যেন একটা রহস্যের ছায়া। আরো বড় একটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু এখনো কালীর আসল পরিচয় জানতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি আমরা সেটা জানতে পারবো। তো যাই হোক, কালী সবাইকে নিয়ে পুরাতন গেস্ট হাউসে চলে আসে। এখানে কালী সবাইকে গেস্ট হাউসের সামনে থাকা কুয়ার কাছে যেতে নিষেধ করে দেয়। সে জানায় যে এই কুয়ার অনেক ভয়ঙ্কর ইতিহাস রয়েছে, তাই যদি কেউ ওই কুয়ার কাছে যায় তাহলে সে আর বেঁচে ফিরতে পারবে না। কিন্তু কালীর এসব কথা কেউ বিশ্বাস করে না, কারণ সেই শুরু থেকেই কালী এসব অন্ধবিশ্বাসের কথা বলেই আসছে। তো এরপর সবাই যার যার মতো করে শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তিতে সবার চোখেই ঘুম নেমে আসে। হঠাৎ রিয়ার ঘুম ভেঙে যায়। তার অনেক পানি পিপাসা পেয়েছে, কিন্তু ঘরে একটুও পানি নেই। তাই সে উঠে গেস্ট হাউসের বাইরে এসে কুয়ার কাছে যায় পানি আনতে। সে কালীর বলা কথাটা তখন একেবারেই ভুলে গিয়েছিল। তো রিয়া ভয়ে ভয়ে কুয়া থেকে পানি নিয়ে খেয়ে নেয়, কিন্তু যখন সে চলে আসছিল তখনই কুয়াতে থাকা বালতিটা নিচে পড়ে যায়, যার কারণে অপর পাশে থাকা দড়িটা রিয়ার পায়ে পেঁচিয়ে যায়। আর দড়িতে টান লাগতেই রিয়া কুয়ার ভেতরে পড়ে যায়। বেচারে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু পায়ে দড়ি পেঁচিয়ে থাকার কারণে রিয়া সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর ক্রিসের ঘুম ভাঙলে সে রিয়াকে কোথাও দেখতে পায় না। আওয়াজ শুনে দেবও উঠে পড়ে আর দুজন মিলে রিয়াকে খুঁজতে বাইরে বেরিয়ে আসে। ক্রিস তখন খেয়াল করে কুয়ার সামনে রক্ত পড়ে আছে। চারিদিকে রিয়াকে ডাকলেও সে কোনো সাড়া দেয় না। তখন ক্রিস সামনে থাকা দড়িটা টান দিলেই উঠে আসে রিয়ার পা। ক্রিস যেন পাথর হয়ে গেছে। তার ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে চলে গেছে। দেব তখন রিয়ার লাশটা কুয়া থেকে ওঠানোর চেষ্টা শুরু করে। আর তখনই কালী এসে বলে, আমি বলেছিলাম এই কুয়ার পাশে না যেতে। আমি যতবারই বলেছি তার উল্টোটাই তোমরা করেছো। কালী যখন এসব কথা বলছিল তখন দেব হঠাৎ খেয়াল করে কুয়োর পানির ছায়াতে দেবকে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু কালীকে তো কোথাও দেখা যাচ্ছে না। দেবের যেন পুরো মাথা ঘুরে ওঠে। কি হচ্ছে এসব? দেব কিছুটা হলেও কালীর রহস্য আন্দাজ করতে পারে। দেব কালীকে বলে, রিয়া যেহেতু আর বেঁচে নেই, তার অন্তিম সংস্কার করা দরকার। আমাদের কিছু কাঠ জোগাড় করতে হবে। তো কালী দেবের কথা মতো কাঠ খুঁজতে চলে যায়। তখনই দেব তাড়াতাড়ি গিয়ে বিশালের ক্যামেরাটা অন করে। সেখানেই উদ্ঘাটন হয় আসল রহস্য। ক্যামেরায় সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু কালীকে কোথাও দেখা যাচ্ছে না। তার মানে কালী কোনো মানুষ নয়, সে একটা অতৃপ্ত আত্মা। দেব সবকিছু ক্রিস আর ঋষিকাকে দেখায়। তারা বুঝতে পারছে না এখন তারা কি করবে। তারা এমন একটা বিপদে ফেসে গেছে যেখান থেকে তাদের শত্রুকে তারা মারতেও পারবে না। তারা কেউই বিষয়টা মেনে নিতে পারছিল না যে শুরু থেকে এখন পর্যন্ত তারা একটা আত্মার সঙ্গে কথা বলছিল। এখন কালীর থেকে বেঁচে ফেরাই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার সবাই সিদ্ধান্ত নেয় তারা আর এক মুহূর্ত এই গেস্ট হাউসে থাকবে না। তারা সবাই তৎক্ষণাৎ গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়ে। এদিকে কালী এসে দেখে গেস্ট হাউসে কেউ নেই। সে বুঝতে পারে সবাই পালিয়েছে। কালী বলে, চলে গেল? এরাও চলে গেল? পুরো কাহিনীটা না শুনে এইভাবে চলে গেল? তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কালী আসলে যে টুরিস্ট গার্ডের কথা বলেছে সেটা হলো সে নিজেই। অর্থাৎ কালী হলো জঙ্গলের সেই সাইকো টুরিস্ট গার্ড। তার ওই অমানবিক কাজের জন্যই গ্রামবাসীরা তাকে পিটিয়ে টাইগারের সামনে ছেড়ে দিয়েছিল মরার জন্য। বর্তমানে কালী চিৎকার করে বলে, এই জঙ্গল আমার। এই জঙ্গলে যে নিয়ম ভঙ্গ করবে তাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। কেউ বাঁচবে না, সবাই মরবে। এদিকে জঙ্গলের মধ্যে ক্রিস, দেব আর ইশিকা ছুটছে, আর কালী তার অলৌকিক শক্তি দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। তারা ছুটতে ছুটতে একটা কন্ট্রোল রুমের সামনে চলে আসে, কিন্তু সেখানকার সবকিছুই নষ্ট। এদিকে কালী তার অলৌকিক শক্তি দিয়ে সেই কন্ট্রোল রুমে আগুন লাগিয়ে দেয়। এতে সবাই ঘায়েল হলেও সেখান থেকে সবাই বেরিয়ে আসে। এরপর অনেক চেষ্টা করে তারা হাইওয়ে খুঁজে পায়। তখনই তাদের সামনে বাগ্গা আর অফিসার বাসির চলে আসে। তারা দেব, ক্রিস আর ঋষিকাকে গাড়িতে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়, এবং এই যাত্রায় তারা বাগ্গা এবং বাসির খানের জন্য বেঁচে যায়। এদিকে তাদের গাড়ি করে যেতে দেখে কালী একটা মুচকি হাসি দেয় আর বলে, হেরা তো চলে গেল, কোনো ব্যাপার না। এমন আরো অনেকেই আসবে যারা জঙ্গলের নিয়ম ভাঙবে, অকারণে পশুদের শিকার করতে আসবে। আমি তাদের সবাইকে শাস্তি দেব। এই জঙ্গল আমার। এই বলতে বলতে কালী আবারও জঙ্গলের মাঝে মিলিয়ে যায়। সিন শিফট হয় বেশ কিছু মাস পরে। ক্রিস অরবিট পার্কে তাদের সঙ্গে হওয়া সত্য ঘটনা নিয়ে আর্টিকেল লিখেছে, কিন্তু কিছু লোকেরা আজও এটাই বিশ্বাস করে যে ট্যুরিস্টের জীবন কোনো আদমখোর টাইগার নিয়ে গেছে। এভাবে তাদের মৃত্যুর রহস্য আজীবন রহস্যই থেকে যাবে। আর ওদিকে টাইগারের আড়ালে কালী সবাইকে শাস্তি দেবে। তো এমনই শেষ হয়েও হলো না শেষ একটা ভাইব নিয়েই এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। আপনি চাইলে স্ক্রিনে থাকা এই মুভিটা দেখতে পারেন, যেখানে শহরের লাল ড্রেস পরা মেয়েদেরকে টার্গেট করে কেউ তাদেরকে নৃশংসভাবে মেরে খেয়ে ফেলত। পুলিশ যখন এই কেসের ইনভেস্টিগেশন করে তখন বেরিয়ে আসতে থাকে একের পর এক সাসপেন্স আর টুইস্ট, যা আপনাকে একটুও বোর করবে না।